বসেই আপনি 18 জুলাই বলেছিলেন যে এই আন্দোলন আসলে কোটায় সীমাবদ্ধ থাকবে না। তখন কি মনে হয়েছিল যে এত কম সময়ের মধ্যেই 36 জুলাই পৌঁছাতে পারবো আমরা? তা মনে হয়নি। এখানে যখন আবু সাইদ হত্যার পরে আমরা ওই অনুষ্ঠানটি করছিলাম, আপনি উপস্থাপনা করছিলেন, এবং যেই ভয়াবহতা এবং যেভাবে রাষ্ট্রীয় প্রশাসন মানে কিছু অধিকার আদায়ের মানুষের উপরে ঝাঁপিয়ে পড়ল, যেভাবে আবু সাইদকে হত্যা করা হলো, তখন আমরা বলেছিলাম যে এইটি আসলে কোটায় সীমাবদ্ধ থাকবে না। তারা মানবাধিকার নিয়ে প্রশ্ন করবে, নির্বাচন নিয়ে প্রশ্ন করবে, এবং আমাদের গণতান্ত্রিক অধিকার নিয়ে প্রশ্ন করবে। এবং তারপরে যে 20 দিনের মধ্যে এই ঘটনা চূড়ান্ত রূপ পাবে সেটি আমার তখনও ধারণা ছিল না। আমার মনে আছে যে আমার সাথে একজন অন্য অতিথি ছিলেন, তার সাথে একজন বাইরের থেকে আসা তার এক আত্মীয় ছিলেন। তিনি বেরোনোর সময় বলছিলেন ওই ভদ্রলোককে যে তার সাথে এই স্টুডিওতে না আসে, আমার সাথে আসলে তার সম্মানটা বৃদ্ধি পেত। কেননা আমি প্রতিবাদ করেছিলাম, আমি সত্যি কথাটা সাহস করে বলেছিলাম, এবং আমার পাশের ভদ্রলোকটি যেহেতু সরকার সমর্থক বুদ্ধিজীবী, তিনি ওই লাইনে কথা বলছিলেন যে এরা হচ্ছে জঙ্গি, এরা হচ্ছে সন্ত্রাসী, এরা সরকারকে উপড়ে ফেলতে চাচ্ছে। দেখুন, আমরা 16 বছর কিংবা তারও আগে এই অগণতান্ত্রিক সরকারগুলো এবং তাদের অপশাসনের তীব্র সমালোচনা করতাম। প্রতিটি নির্বাচনের সময় বলতে শুরু করতাম যে এই নির্বাচনটি জনগণের নির্বাচন না, এবং গুম খুন হত্যা তার প্রত্যেকটা প্রতিবাদ করতাম। তো সেটি যে একটি কথা বারবার বলতাম যে রাজনৈতিক দলের আন্দোলন না, সামাজিক বা অধিকার আদায়ের কোনো আন্দোলনে এই সরকারের পতন হবে। এবং আপনি দেখেন 16 বছরে কিন্তু রাজনৈতিক দলগুলো স্বাভাবিক কারণেই ওইভাবে সফল হতে পারেনি। মানুষ এটা কেন হলো, কেন রাজনৈতিক দলের আন্দোলনে হলো না সরকারের পতন? এটির কারণ হচ্ছে যে রাজনৈতিক দল প্রধানত যে দলটির কথা আমরা বলি, তারা তো আসলে এর আগে দেশ শাসন করেছেন, তাদেরকে মানুষ চেনেন, তাদের অনেক আচরণ, তাদের অনেক কর্মকাণ্ড নিয়ে মানুষ হয়তো সন্তুষ্ট না। আর দ্বিতীয় হচ্ছে রাজনৈতিক দলে, দেখুন আমি প্রায় বলে থাকি গণ অভ্যুত্থানের শক্তির আর রাজনৈতিক দলের শক্তির মৌলিক পার্থক্য কি। ওই দলে জীবন দেওয়ার জন্য কেউ যায়নি, ওই দল মানে সামনে মানুষ জীবন দিয়ে ফেলেছে অধিকার আদায়ের জন্য, সেটি ঘটেনি। ওই দল বলতে শুধু একটি দল না, আমি সবগুলো রাজনৈতিক দলের কথা বলছি। 16 বছরে আমরা দেখেছি কিভাবে ঈদের পরে কর্মসূচি হবে, ঈদের পরে আন্দোলন হবে, হাস্যকর একটা জায়গায় চলে গেছিল। কিন্তু গণ অভ্যুত্থানে যেটি সবচেয়ে ম্যাজিক্যাল ঘটনা, সেটি হচ্ছে যে নেপথ্যে কারা আছেন, তারা কি শিবিরের অংশ কিনা, নাকি তারা শক্তি, নাকি তারা কি, এটি কেউ খুঁজতে যায়নি। বরঞ্চ তাদের হ্যামিলনের বাঁশিওয়ালার মতো একটা সম্মোহনী শক্তি পুরো সমাজকে আকৃষ্ট করেছিল। দেখুন, আমি তখনও বলতাম, আপনার এই অনুষ্ঠানে ওই বাকি 20 দিনও আমি আরও এসেছিলাম, যে আমাদের প্রত্যেকের রাস্তায় যাওয়ার একটি কারণ দাঁড়িয়েছিল, প্রত্যেকের জীবন দেওয়ার একটি সাহস দাঁড়িয়েছিল। যেই বোবা সোসাইটিটি সরকার দাঁড় করিয়েছিল, যে বিবেকহীন বুদ্ধিজীবীদেরকে সরকার পৃষ্ঠপোষকতা করেছিল, যে প্রশ্ন নয় প্রশংসার সাংবাদিকতাকে সরকার বেছে নিয়েছিল, তার বিপরীতে মানুষের যে শক্তি, সেটি আমরা এই কোটা বিরোধী আন্দোলনে একাত্ম হতে দেখলাম। এবং আমি প্রায় বলে থাকি যে মানুষ একটি যাওয়ার জায়গা খুঁজছিল। আপনার মনে আছে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা 28শে জুলাই আপনি আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন একটি সাংস্কৃতিক সংগঠনে, আমিও সেখানেও 2 মিনিট 3 মিনিট কথা বলেছিলাম। আমি তখন টের পেলাম কারফিউ ভঙ্গ করে মানুষ তার ছোট শিশুটিকে নিয়ে কেন একটি জনসভায় এসছে, কারণ সে একটি যাওয়ার জায়গা খুঁজছে। একই ঘটনা আমরা দেখলাম দ্রোহযাত্রা যখন হলো আনু মোহাম্মদের ডাকে, সেই দ্রোহযাত্রাতে লক্ষ মানুষ কি করে সমবেত হলো। তার মানে তখন আমাদের কোনো বিভেদ ছিল না, বিভক্তি ছিল না, রাজনৈতিক পরিচয় ছিল না, আমাদের একটিই পরিচয় ছিল যে আমরা একটা কালো শাসনের মানে অপশাসনের থেকে মুক্তি চাই। তখন মানুষ একটি যাওয়ার জায়গা খুঁজছিল, একটি ক্লারিয়ন কল খুঁজছিল। এই ম্যাজিক্যাল ঘটনাটা এই স্টুডেন্টরা ঘটাতে পেরেছিল। এবং আমার মনে হয় যে আমার জীবদ্দশায় এইরকম সম্মোহনী রাজনৈতিক আহ্বান আমি অতীতে আর কখনো দেখিনি। দেখুন, গণ অভ্যুত্থানের আরও একটা প্রবণতা থাকে, তার নেতাদেরকে মানুষ আগে চেনে। আমাদের জুলাই গণ অভ্যুত্থানের নেতাদেরকে কেউ চিনত না, তারা স্বাভাবিক জীবন থেকে উঠে আসা এবং জনগণের ভিতর থেকে উৎসরিত শক্তি। এই গণ অভ্যুত্থানকে ইউনিকলি পৃথিবীর কাছে আমাদেরকে পজিশনিং করতে হবে।